চলো, তো আজকে আমরা পড়বো সপুষ্পক উদ্ভিদের যৌনচয়ন চ্যাপ্টার, ঠিক আছে, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। ওকে, আচ্ছা, আগের দিনের পড়াতে অনেকের ডাউট আছে শুনেছি, ঠিক আছে, কারো কারো তো আমাদের ব্যাচেরই মনে হয়েছে যে আমার ভালো লাগেনি, ঠিক আছে, তার পার্ট। বাট তোমাদের যদি ভালো না লাগে বা বুঝতে না পারো আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে যদি জিজ্ঞাসা না করতে পারো পড়ার পরে জিজ্ঞাসা করবে। ওকে, সো আমরা শুরু করছি আমাদের সপুষ্পক উদ্ভিদের জনন। আশা করি তোমরা সবাই আমার অডিও ভিডিও শুনতে পাচ্ছ। আমি মোনায়েম হোসেন, আমি লাইফ সায়েন্স এডুকেটর। আমি বিএসসি অনার্স জুলজিতে কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস, এবং 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে পড়িয়েছি এবং বোর্ড এক্সাম ও নিটের জন্য পড়িয়ে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক। তোমরা যারা যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ আমরা অলরেডি আমাদের মক টেস্ট স্টার্ট করে দিয়েছি। আমাদের ম্যাথস মক টেস্টটা বাকি আছে, লাইফ সায়েন্স মক টেস্ট এবং ফিজিক্যাল সায়েন্স মক টেস্ট আমরা নিয়ে নিয়েছি। লাইফ সায়েন্সের খাতাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ফিজিক্যাল সায়েন্সের খাতা দেখা চলছে, এবং আগামী সপ্তাহে জানিয়ে রাখি আগামী সপ্তাহে তোমাদের ম্যাথস মক টেস্ট হবে, ঠিক আছে। তো সেটা সবাই দিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এখানে সমস্ত ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। ওকে, আর চলো তাহলে আমরা প্রথমেই আগে দেখে নিই যে সপুষ্পক উদ্ভিদের যৌনচয়ন। সপুষ্পক মানে কি? সপুষ্পক আর অপুষ্পক। ফুলকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা এই গাছ উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করি, সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক মানে যাদের ফুল ফোটে, অপুষ্পক মানে যাদের ফুল ফোটে। তাহলে আমাদের চ্যাপ্টারে আছে সপুষ্পক উদ্ভিদের যৌনচয়ন, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এদের ফুল দেখা যায়, তাই না? তাহলে সপুষ্পক উদ্ভিদের যৌনচয়ন, তাহলে যৌন জননটা কি আগে আমাদের জানতে হবে। যৌন জনন হচ্ছে সেই জনন যে পদ্ধতিতে একটা পুং গ্যামেটের সঙ্গে একটা স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। এই আগের দিন যেমন ঐশানী বলছিল, স্যার এই যৌন জননটা আমি বুঝতে পারিনি, না উগ্যামিটা বুঝতে পারিনি। তো ঠিক সেই এই ছবিটাই হবে তোমার জন্য। এই ছবিটা আরো আমি আনলাম। তো ছবিটা হচ্ছে কি দেখো, একটা পুং গ্যামেট তার সাথে একটা স্ত্রী গ্যামেটের মিলন হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে যৌন জনন। ক্লিয়ার? তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি? এখানে একটা পুং গ্যামেটের সঙ্গে একটা স্ত্রী গ্যামেটের মিলন হয়, তাকে বলা হয় যৌন জনন। ক্লিয়ার হলে আমি তবে পরে নেক্সট এগোবো, যদি না ক্লিয়ার হয় এগোবো না, ঠিক আছে, নাহলে অনেকেই ক্লিয়ার নয়। ওকে, মাইকেও বলতে পারো আবার চ্যাটেও বলতে পারো। ওকে, ক্লিয়ার। তো তাহলে সপুষ্পক উদ্ভিদ জানলাম, তার যৌন জনন জানলাম, এবারে তার ভেতরে আরো ডিটেইলস বুঝবো। আরেকবার বলছি, সপুষ্পক উদ্ভিদ মানে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটে তাদের আমরা সপুষ্পক বলি। যৌন জনন মানে কি? যে পদ্ধতিতে একটি পুং গ্যামেটের সঙ্গে একটি স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। হোয়াট ইজ পুং গ্যামেট? এই যে স্পার্ম, আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট ওভাম, তার মিলন ঘটছে, সেটাই হচ্ছে যৌন জনন। ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে কি, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের জন্য আমাদের কি দরকার? একটা আদর্শ ফুল দরকার। ওকে, আদর্শ ফুল দরকার। তো সেখানে আমরা জবা ফুলকে একটি আদর্শ ফুল রূপে কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা জবা ফুলকে আদর্শ ফুল রূপে কল্পনা করছি। আমার কাছে এখন জবা ফুল নেই, নাহলে দেখাতাম। তো আমার কাছে এরকম ছবি আছে, সেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো পরে আমি একটা ফটো দিয়েও দেখিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও করে দেখিয়ে দেবো। তো জবা ফুলকে আমরা একটা আদর্শ ফুল ধরে নিয়েছি, যার মধ্যে থেকে সমস্ত রকম পার্টস আমরা দেখতে পাবো। চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের যদি জবা ফুল ধরি, তো জবা ফুলের একদম নিচের দিকে যে পার্টটা আমরা দেখতে পাই, যেটার উপরে ধরো আমি একটা জবা ফুল আঁকার চেষ্টা করছি, এইটা ধরো তার একটা পার্ট, ঠিক আছে, মানে যার উপরে আমার পাপড়িটা থাকে, তাহলে পাপড়িটাকে যে ধরে রেখেছে তার নাম কি? তার নাম হচ্ছে বৃতি, ঠিক আছে। তার উপরে আমার পাপড়িগুলো থাকছে, ঠিক আছে, এই ধরো একটা পাপড়ি রয়েছে, ঠিক আছে। তো এই যে পাপড়িটা রয়েছে সেটাকে কি বলা হয়? উপরের অংশটাকে বলা হয় দলমণ্ডল। উপরের অংশটাকে বলা হয় কি? দলমণ্ডল। তাহলে একটা পার্ট হচ্ছে বৃতি, উপরের অংশটা হচ্ছে দলমণ্ডল, ঠিক আছে। এবার আসো তার ভেতরের পার্ট। তার ভেতরে দুটো পার্ট আছে। এই যে একটা মিডলে জিনিস দেখতে পাচ্ছ, মাঝখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা, আশা করি দেখা যাচ্ছে এই অংশটা। আর একটা আছে দুদিকে দুটো করে অংশ আছে, ঠিক আছে। এই যেটা সাইডের দিকে অংশ রয়েছে এটাকে বলে পুংকেশর চক্র, আর যেটা মিডলে অংশ রয়েছে তাকে বলে গর্ভকেশর চক্র। তাহলে চারটে পার্ট আমরা দেখতে পেলাম, কি কি? বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তো অনেক সময় এই ফুলের ছবিটাও আসে, তো এটা একবার দেখে রাখবে তোমরা। ওকে, আশা করি এটা ক্লিয়ার। চলো নেক্সট নেক্সট হচ্ছে কি, বৃতি কি?
বলছে আদর্শ ফুলের সর্বাপেক্ষা বাইরে অবস্থিত সবুজ বর্ণের অংশ। দেখো এই যে আমি ছবিটা এঁকেছি, একদম বাইরের দিকের অংশ যেখানটা থেকে পাপড়িটা উঠবে, মানে পাপড়িটাকে ধরে রেখেছে, তাকেই বলা হয় বৃতি। বৃতির এক একটি অংশকে কি বলা হয়? বৃত্তাংশ। এই যে বৃতির এক একটা পার্ট, একে যদি আমরা ভাগ করি, এই এক একটা পার্টকে আমরা কি বলি? বৃত্তাংশ। এই ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে, নাহলে যখন হায়ার এডুকেশন করবে তখন একটু প্রবলেম হবে। বৃতিকে আমরা বলে থাকি কি? ক্যালিক্স। বৃত্তাংশ মানে বৃতির এক একটা পার্টকে আমরা বলি বৃত্তাংশ, সেটা হচ্ছে কি? সেপালস নামে চিনি। ঠিক আছে, এবারে এসো, বৃতিকে আমরা দুই ভাগে ভাগ করি। বৃতিকে আমরা ক ভাগে ভাগ করি? দুটো ভাগে ভাগ করি। কি কি? এক হচ্ছে যুক্ত বৃতি, দুই হচ্ছে মুক্ত বৃতি। হোয়াট ইজ যুক্ত, হোয়াট ইজ মুক্ত? দেখো, যুক্ত মানে টার্ম শুনেই বুঝতে পারছো, যারা জুড়ে থাকে, বৃত্তাংশগুলো যেখানে যুক্ত অবস্থায় থাকে। আর মুক্ত মানে কি? বৃত্তাংশগুলো যেখানে পরস্পর আলাদা ভাবে থাকে। যেমন এইটা ধরো, এটা ধরো যুক্ত বৃতির উদাহরণ। এইটা যে ছবিটা আছে, আর ভাই পয়েন্টার কোথায়? এই ছবিটা ধরো যুক্ত বৃত্তের উদাহরণ। ঠিক আছে, কারণ জুড়ে আছে। কিন্তু এই ছবিটা দেখো, এখানে বৃত্তাংশগুলো আলাদা আলাদা ভাবে আছে। ঠিক আছে, সেটা হচ্ছে মুক্ত বৃত্তির উদাহরণ। এটা মানে সবথেকে বেশি নরমাল যে জিনিসগুলো সেটুকুই ধরে দেওয়া হয়। ঠিক আছে, যার মধ্যে সবকিছু আমরা ভালোভাবে দেখতে পাই। ঠিক আছে, এবারে তুমি ধরো রুই মাছের বদলে ইলিশ মাছ নিলে। ঠিক আছে, এবারে রুই মাছটাই কেন বেছে নেওয়া হলো? রুই মাছটা বাজারে বেশি অ্যাভেলেবল। ঠিক আছে, কিন্তু ইলিশ মাছ সব দামেও বেশি, তারপর সেটাকে অ্যাভেলেবল সেরকম না, সেই জন্য ওটা ভাবা হয় না। ঠিক আছে, যেটা তোমার সব জায়গায় দেখতে পাবে, প্লাস তার মধ্যে সমস্ত রকম বৈশিষ্ট্য বর্তমান, সেটাকেই আমরা উদাহরণ হিসেবে ভেবেছি। ঠিক আছে, চলো নেক্সট। বৃতি বোঝা গেল। নেক্সট হচ্ছে দলমণ্ডল। হোয়াট ইজ দলমণ্ডল? বৃতির উপরের যে অংশটা তাকে বলা হয় দলমণ্ডল। নিচে রয়েছে বৃতি বা ক্যালিক্স, তার উপরে রয়েছে দলমণ্ডল বা করোলা। করোলা, এটা আবার ওই উচ্ছে করোলা নয়। ঠিক আছে, দলমণ্ডলকে আমরা ইংলিশে বলে থাকি করোলা, আর এই বৃতিকে আমরা বলে থাকি ক্যালিক্স। বলছে বৃতির ভেতরের দিকে অবস্থিত রং বেরঙের বা সাদা বর্ণের গন্ধযুক্ত বা গন্ধবিহীন দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল। এই যে তলায় ছিল বৃতি এরকম ভাবে, ঠিক আছে, তার নিচের যে উপরের যে অংশটা, সেটাকে বলছি আমরা দলমণ্ডল। ঠিক আছে, বা ক্যালিক্স। এবারে আমি এই রকম কালার কেন এনেছি? কারণ তোমাদের পরীক্ষার খাতায় দেখেছি তোমরা কেউ দুটো কালি খুব কম জন ইউজ করেছো, আর কেউ ইউজ করেছো একটাই কালি ইউজ করেছো, আর কারো দুটো কালি ইউজ করেছো ঠিকভাবে সেটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, সেই জন্য আমি এইভাবে এনেছি। দেখো, ব্ল্যাক কালিতে ম্যাক্সিমাম যেটা জন করে থাকে আর কি, ব্ল্যাক কালিতে পয়েন্টিং আউট করবে, ব্লু কালিতে লিখবে, আর যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট তার তলায় দাগ দেবে। ঠিক আছে, এই যে আমি সেই জন্যই দাগ দিয়ে যেরকমটা খাতায় করা উচিত ছবি সহ ঠিক সেরকমটাই করে এনেছি। তোমরা অনেকে ঠিকভাবে খাতায় লিখতে পারোনি সেই জন্য। ঠিক আছে, যাতে তোমরা নোটসটা দেখে বুঝতে পারো এইরকম ভাবে খাতায় লিখতে হয়। ঠিক আছে, আর যেখানে ধরো দুটো বৈশিষ্ট্য এসেছে, তোমরা এই জায়গায় লিখে দেবে এক দুই করে দুটো জাস্ট বৈশিষ্ট্য দেবে, বা দুটো বৈশিষ্ট্য লেখা নেই, দেখো কোন বৈশিষ্ট্য এসেছে, কিন্তু দেখছো দু নাম্বার আছে, একটা বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য, পয়েন্ট ওয়াইজ লিখবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা বেশি হয়। তো অনেকেই ভালো নাম্বার পেয়েছে, কিন্তু আমি কারোর খাতা দেখে স্যাটিসফাইড নই। ঠিক আছে, কারণ কেউ 90 তে 80 আপ পায়নি। তো 80 আপ না পেলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, চেষ্টা করতে হবে মকে অন্তত 85 আপ তো পেতেই হবে। ঠিক আছে, চলো তাহলে দলমণ্ডল বা করলা বোঝা গেল। বৃতির উপরের রং বেরঙের অংশ যেটা, সেটা হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডলের এক একটা পার্ট, এইটা পুরোটা দলমণ্ডল, এর এক একটা পার্টকে আমরা কি নামে চিনি? দলাংশ বা পাপড়ি নামে চিনি। ঠিক আছে, যাকে আমরা ইংলিশে বলে থাকি পেটালস। এই দলাংশকে বা দলমণ্ডলকে আমরা দুভাগে ভাগ করি। বৃতির মতোই সেম পার্ট, সেম জিনিস। এক হচ্ছে যুক্ত দল, আর এক হচ্ছে মুক্ত দল। যুক্ত মানে কি? সেম পাপড়িগুলো যখন পরস্পর যুক্ত অবস্থায় থাকে, যেমন দেখো জবা ফুলের পাপড়িটা কেমন আছে? যুক্ত অবস্থায় রয়েছে। আর মুক্ত দল মানে কি? আমাদের যেটা নরমাল সরকার গঠন করেছে তাদের যে ফুল, দেখো এরকম, দেখো কিরকম আমাদের রাস্তায় আমরা দেখতে পাই, তাতে দেখো পাপড়িগুলো আলাদা আলাদা ভাবে রয়েছে, সেটা হচ্ছে মুক্ত দল। তাহলে যুক্ত দল আর মুক্ত দল বোঝা গেছে? কোনটা যুক্ত দল কোনটা মুক্ত দল? বলো, এত দূর যা পড়ানো হয়েছে বোঝা গেছে? কারণ এরপরে যেটা ঢুকবো আর একটু ডিপ ঢুকবো। বলো, এতটা ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ঠিক আছে।
মুক্ত, আমি যুক্ত বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে, পড়াতে পড়াতে ভুল বলে ফেলেছি, ঠিক আছে, মুক্ত। চলো নেক্সট। আচ্ছা, যারা এই ক্লাসটা দেখতে পাচ্ছ না তাদের বলে রাখি, কালকে আমি এই ক্লাসটা আপলোড করার চেষ্টা করব ইউটিউবে, হয়তো তোমরা দেখতে পাবে। সো এখন বুঝে নাও, আর যদি তাও কোনো রকম ডাউট থাকে সেটা তোমরা দেখতে পাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম কি। দেখো, অ্যান্ড্রো কথাটা, অ্যান্ড্রো টার্মটা হচ্ছে ছেলেদেরকে সাজেস্ট করে, ঠিক আছে, মানে পুং বোঝাতে বা পুরুষ বোঝাতে অ্যান্ড্রো বলা হয়, আর স্ত্রী বোঝাতে গাইনো বলা হয়, ঠিক আছে। সেই জন্য দেখবে মহিলাদের চিকিৎসককে গাইনোকোলজিস্ট বলা হয়, ঠিক আছে। সো সেই রকম পুং স্তবক মানে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। ওকে, সো অ্যান্ড্রোসিয়াম কি, দলমণ্ডলের ভিতরে অবস্থিত ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক, ঠিক আছে। আমরা যে ছবিটা দেখেছিলাম সেখানে এই যে বৃতি দেখেছিলাম একটা, ওকে, বৃতির ভেতরে এই দলমণ্ডল দেখেছিলাম, তার ভেতরে মাঝখানে একটা অংশ দেখেছিলাম, আর সাইডে কিছু অংশ দেখেছিলাম। এই যে সাইডের দিকে যে অংশটা এরকম, সেটাই হচ্ছে আমার পুংস্তবক। এই যে দেখো এই অংশটা, এই অংশটাই তো এই অংশটা, এই অংশটা। তো পুংস্তবককে আমরা কিছু নামে চিনি, দেখো, ঠিক আছে, চেষ্টা করো। ওকে, পুংস্তবকের প্রতিটি পুং প্রজননিক অংশ হলো পুংকেশর, ঠিক আছে, মানে পুংস্তবকের প্রতিটাই অংশ হলো পুংকেশর, ঠিক আছে, যাকে আমরা স্টামেন বলে থাকি। এটার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটি পুংকেশর দুটো অংশ নিয়ে গঠিত। উপরের পার্টটাকে কি বলা হয়, পুংদণ্ড, সরি, উপরের পার্টটাকে বলা হয় পরাগধানী, আর নিচের পার্টটাকে বলা হয় পুংদণ্ড। এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে পুংদণ্ড। দেখো নিচের দিকে দণ্ডাকার অংশ, সেটার জন্য এটা পুংদণ্ড, আর উপরের পার্টটা হচ্ছে পরাগধানী, ঠিক আছে। বলছে সাধারণত প্রতিটি পরাগধানীতে দুটো অংশ থাকে, কি কি, এদের পরাগথলি বলা হয়। প্রতিটি পরাগধানীর মধ্যে দুটো অংশ থাকে, কি, তাদেরকে এক একটাকে পরাগথলি বলা হয়। পরাগধানীর ভিতরে কি থাকে, পরাগথলি থাকে। এই পরাগথলিগুলো আবার দুটো জিনিস নিয়ে গঠিত। এদেরকে, কেউ কিছু বলছো, হাত তুলছো, কিছু মনে হচ্ছে। দেখো এর ভেতরে দুটো লোব দেখা যায়, এই একটা লোব, এই একটা লোব, ঠিক আছে, আর দুটো থিকা দেখা যায়, ঠিক আছে, এই যে গোল গোল অংশগুলো হচ্ছে একটা থিকা, ঠিক আছে। তাহলে দুটো লোব, দুটো থিকা দেখা যায়, তার মধ্যেই পরাগথলি, সেটা হচ্ছে এই পরাগথলি, ঠিক আছে। এই পরাগথলির মধ্যবর্তী সংযোজক কলাকে আমরা যোজক নামে চিনি। তোমরা আগের দিন ভার্মিসটা অনেকে ভুল করেছো, ঠিক আছে, অনেকে সেই বেলাম লিখেছো, ভুল লিখেছো, ঠিক আছে। সো এই জায়গাগুলো রিভিশন করো, এই জায়গাগুলো মক না দিলে কি করে বুঝবে, সবার পড়া, ঠিক আছে। তো আশা করি বোঝা গেছে। পুংস্তবককে আমরা কোনটা, এটা হচ্ছে আমাদের তৃতীয় স্তবক, এর দুটো পার্ট, একটা হচ্ছে পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। পরাগধানীর মধ্যে কি থাকে, পরাগথলি থাকে, যেটা যোজক দ্বারা আলাদা হয়ে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবক কি বলছে, স্ত্রী স্তবক ওই যে মাঝখানের অংশটা দেখেছিলাম, বৃতির ভেতর থেকে বেরিয়েছে, এই যে মাঝখানের অংশটা দেখেছিলাম, ঠিক আছে, এই যে অংশটা, এটা হচ্ছে স্ত্রী স্তবক। কি বলছে, গর্ভপত্র দ্বারা গঠিত ফুলের সর্বাপেক্ষা ভেতরের স্তবকটাকে স্ত্রী স্তবক বলা হয়। কি দ্বারা গঠিত, গর্ভপত্র দ্বারা গঠিত ফুলের সবথেকে ভিতরের এবং মাঝ বরাবর যে স্তবকটা দেখা যায় তাকে কি বলা হয়, স্ত্রী স্তবক বলা হয়, ঠিক আছে। এর আবার তিনটে পার্ট আছে, ঠিক আছে। স্ত্রী স্তবকের প্রতিটা অংশ হচ্ছে স্ত্রী প্রজননিক অংশ বা যাকে গর্ভপত্র বলা হয়। প্রতিটাই পার্টকে আমরা গর্ভপত্র নামে চিনি, এবং এর তিনটি পার্ট কি কি, একটা হচ্ছে গর্ভমুণ্ড, দেখো মাঝখানের অংশ, উপরের দিকের অংশটা কি মুন্ডুর মতো হয়ে আছে না, মাথার মতো, সেজন্য এটাকে বলে গর্ভমুণ্ড। তারপরে এই দণ্ডাকার অংশ, সেই পরাগধানীর মতো দণ্ডাকার অংশ, সেটা হচ্ছে গর্ভদণ্ড, ওখানে ছিল কি পুংদণ্ড, এখানে হচ্ছে গর্ভদণ্ড। আর নিচে যে অংশটা সেটাকে বলা হচ্ছে গর্ভাশয়, সেটাকে কি বলা হচ্ছে, গর্ভাশয় বা ডিম্বাশয় নামে আমরা চিনে থাকি। তাহলে গর্ভপত্রের সবচেয়ে নিচের অংশটাকে আমরা কি বলে থাকি, গর্ভাশয় বা ডিম্বাশয়, আর ডিম্বাশয়ের উপরের দণ্ডাকার অংশ হচ্ছে গর্ভদণ্ড, তার উপরে যে স্ফীত অংশ দেখা যায় সেটাকে বলে গর্ভমুণ্ড, ঠিক আছে। এই যে গর্ভাশয়, এটাকে যদি আমরা কাটি, ঠিক আছে, এটাকে যদি আমরা এই জায়গা বরাবর কাটি, তখন আমরা কিরকম দেখতে পাবো, এইরকম আমরা জিনিসটা দেখতে পাবো, এইরকম বা এরকম আমরা জিনিসটা দেখতে পাবো, ঠিক আছে।
গর্ভাশয়কে যদি আমরা কাটি তখন আমরা কিরকম জিনিসটা দেখতে পাবো, এইরকম আমরা জিনিসটা দেখতে পাবো। ক্লিয়ার? এটা যদি কেউ কখনো বোটানি নিয়ে পড়াশোনা করো তখন এটা দেখতে পাবে। ঠিক আছে? এটাকে হালকা করে ব্লেড দিয়ে সেকশন কেটে এইখান থেকে এমন সেকশন কাটতে হয় যেটা একদম সূক্ষ্ম হয়, যত সূক্ষ্ম সম্ভব। ঠিক আছে? এবং সেকশনটা কেটে আবার সেটাকে তোমাকে মাইক্রোস্কোপে দেখলে ঠিক এরকম দেখতে হয়। ক্লিয়ার? চলো, তাহলে আমরা কি কি করলাম? বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এতদূর ক্লিয়ার? তার একটা আদর্শ ফুল কি? জবা ফুল। চলো, নেক্সট হচ্ছে পুষ্পাক্ষ। এটা অনেকের বইতে আছে, অনেকের বইতে নেই। পুষ্পাক্ষকে আমরা কি নামে চিনি? থ্যালামাস। এটা বৃতির ভেতরের অংশ। ঠিক আছে? বৃতিকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, কিন্তু বৃতির ভেতরে কেউ একটা শক্তপোক্ত অংশ আছে তো, যে ফুলটাকে ধরে রেখেছে। সেই বৃতির ভেতরে যে শক্তপোক্ত অংশ সেটাকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। ফুলের স্তবকগুলো যে ক্ষুদ্র দণ্ডাকার অংশের উপর সাজানো থাকে তাকে কি বলে? পুষ্পাক্ষ। এটা কিন্তু পরীক্ষায় আসে, পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে। তাহলে বৃতির ভেতরের অংশ এটা কি করে? বৃতিটাও কি আমার দলমণ্ডলটাকে ধরে রাখতে, এটাও বৃতির ভেতরের অংশ, এটাও দলমণ্ডলটাকে ধরে রাখার মেইন কাজটা করে। তো ফুলের স্তবকগুলো যে দণ্ডাকার অংশের উপরে অবস্থিত তাকেই বলা হচ্ছে পুষ্পাক্ষ। ঠিক আছে? দেখো নামটাকে ভাঙলেই বুঝতে পারবে, পুষ্প মানে কি? ফুল যে অক্ষের উপরে বসে আছে, পুষ্প প্লাস অক্ষ, সেটাই হচ্ছে পুষ্পাক্ষ। ক্লিয়ার? এবারে এই বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবকের কাজগুলো আমরা দেখব। ঠিক আছে? এটা কি বলছে? বৃতির কাজ কি? বৃতির কাজ কি? নিচের অংশ, যেটা আমার উপরে দলমণ্ডলটাকে ধরে রাখতে বা পাপড়িকে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে? পুষ্পা, আরে ভাই, বেশি সিনেমা দেখার ফল। ঠিক আছে? এটি ফুলের অন্যান্য অংশগুলিকে রক্ষা করে এবং সবুজ বর্ণের হয়। তাহলে বৃতি কি বর্ণের হয়? সবুজ বর্ণের হয়। কিন্তু দলমণ্ডল বিভিন্ন বর্ণের হতে পারে। ঠিক আছে? কেন বিভিন্ন বর্ণের হয় বলো তো দেখি, কে ফার্স্ট বলতে পারে দেখি। আর সবুজ বর্ণের হয় সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে সবুজ বর্ণের জন্য আমাদের কিসে হেল্প করে? সালোক সংশ্লেষে সাহায্য করে। ঠিক আছে? তাহলে বৃতি আমাদের ফুলের অংশগুলিকে রক্ষা করে এবং সবুজ বর্ণের হয় সালোক সংশ্লেষে সাহায্য করে। হ্যাঁ, পাপড়িগুলো তো বিভিন্ন বর্ণের হয়, কেন হয়? ঠিক আছে? কেন হয়? স্যার কারণ কি ওই যে পোকামাকড়দের আকৃষ্ট করার মাধ্যমে ওই কি বলবো এটাকে পলিনেশন মানে ওই যে পরাগযোগ ঘটানোর জন্য। ঠিক ঠিক ঠিক, একদম কারেক্ট, ঠিক বলেছে। পলিনেশন বা পরাগযোগ ঘটায় যাতে যাদের দ্বারা পলিনেশন ঘটে, যেমন বিভিন্ন রকম পোকামাকড়, ঠিকই বলেছো, তারা যাতে আকৃষ্ট হয়, তার ফুলটা দেখে আসে, সেই জন্য সেই পরাগযোগ ঘটানোর জন্য এদের ওই আকৃষ্ট করার জন্য বিভিন্ন বর্ণের হয়। ঠিক আছে? আর আমরা ভাবি আমাদের জন্য হয়েছে। ঠিক আছে? আরে আমাদের জন্য হয়নি, আর আমরা সেই ভেবে ফুলটাকে টুক করে ছিঁড়ে নিই। ঠিক আছে? কিন্তু ফুল গাছেই মানায়, মানুষের হাতে নয়। ঠিক আছে? চলো, জুনাইদ শুনে লেফট হয়ে গেল। জুনাইদ হচ্ছে ফুল তো আমি সবসময় ছিঁড়ি, স্যার আমার নামে খুলে বলে লেফট হয়ে গেল। চলো, নেক্সট হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল কি? এটি ফুলের পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে, কারণ এর ভেতরেই তো পুংস্তবক আর স্ত্রীস্তবকটা রয়েছে। সেই জন্য পুংস্তবক আর স্ত্রীস্তবককে রক্ষা করে কে? দলমণ্ডল। এটা বিভিন্ন বর্ণ ও গন্ধের হয় কীটপতঙ্গকে আকৃষ্ট করে এবং পরাগণে সাহায্য করে। আরে এখানেই তো লেখা আছে। চলো, নেক্সট হচ্ছে কি? পুংস্তবক। পুংস্তবক কি করে? পুংকেশরের পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন করে। পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন করার কাজ করে কি? পুংস্তবক। তাহলে পরাগধানীতে পরাগরেণু তৈরি করে কি? পুংস্তবক। পরাগরেণু থেকে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। পরাগরেণু থেকে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু, পরাগরেণু থেকে কি উৎপন্ন হয়? শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে? এবার হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক কি? গর্ভপত্রের গর্ভমুণ্ড অংশে পরাগরেণু গ্রাহক রূপে কাজ করে এবং ডিম্বাশয়ে ডিম্বক উৎপন্ন হয়। তাহলে গর্ভমুণ্ড অংশে পরাগরেণুটা কি করে? এই যে ধরো ছবিটা যদি আঁকি, একটু চেষ্টা করি। ঠিক আছে? এই ধরো আমার স্ত্রীস্তবকটা, ঠিক আছে, এটা ধরো গর্ভমুণ্ড, আর এইখানে আছে আমার ধরো একটা পুংস্তবক। ঠিক আছে? এই পুংস্তবকের মধ্যে যে পরাগরেণুটা, সেইটা ধরো এর মধ্যে আসলো। ঠিক আছে? তাহলে এটা আসলে প্রথম কোথায় আসবে? আসলে তো প্রথমে আসবে উপরের অংশ। উপরের অংশটা কি? গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ডটা কি করে? ওই পরাগরেণুটাকে গ্রহণ করার বা ধরার কাজ করে। ঠিক আছে?
এবং ডিম্বাশয়ে ডিম্বক উৎপন্ন করে। এটা আসছে কিভাবে উৎপন্ন হয় তোমরা দেখতে পাবে। এবং ডিম্বক থেকে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। তাহলে এখানে পুং গ্যামেট তৈরি হলো আর এখানে আমার স্ত্রী গ্যামেট তৈরি হলো। ক্লিয়ার? কাজগুলো ক্লিয়ার? বলো ফটাফট বলো, না ক্লিয়ার হলে তাও বলো। চলো চলো নেক্সট হচ্ছে কিছু ছোট ছোট পয়েন্ট, সেটা হচ্ছে এগুলো জাস্ট একবার পড়ে রাখো, নরমাল এগুলো আসবে না পরীক্ষায়, তাও স্টিল দিয়েছি। প্রতিটা পরাগরেণু দৃঢ় ও স্পোরোপোলেনিন যুক্ত এক্সাইন এবং পাতলা ইন্টাইন দ্বারা যুক্ত। পরাগরেণুগুলো কি রকম দেখতে হয়? ঠিক এই রকম দেখতে হয়। ঠিক আছে, পরাগরেণুগুলো ঠিক এই রকম দেখতে হয়। ঠিক আছে, এর বাইরের অংশটাকে বলা হচ্ছে কি, বাইরের অংশটাকে বলা হচ্ছে এক্সাইন। এক্স মানে কি একদম বাইরের অংশ, ইন মানে ভেতরের অংশ, সেই ভেতরের অংশটাকে বলা হয় ইনটাইন। বাইরের অংশটাকে কি বলা হয়? এক্সাইন। ভেতরের অংশটাকে বলা হয় ইনটাইন। আর প্রতিটি ডিম্বক কি নিয়ে গঠিত? ডিম্বক ত্বক ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। ডিম্বক কি নিয়ে গঠিত হয়? ডিম্বক ত্বক ও নিউক্লিয়াস নিয়ে গঠিত। আর ডিম্বকের ডিম্বক মূল ও ডিম্বক রন্ধ্র নামক দুটি প্রান্ত থাকে। ঠিক আছে, এই দুটো জাস্ট একটু মনে রাখো। ডিম্বক ত্বক ও নিউক্লিয়াস নিয়ে ডিম্বক গঠিত হয়, আর ডিম্বকের মধ্যে ডিম্বক মূল ও ডিম্বক রন্ধ্র এই দুটো অংশ থাকে। ঠিক আছে, এবারে পুং রেণু তো আমরা ছবিতে দেখলাম। ঠিক আছে, এবার স্ত্রী রেণুটা নিয়ে একটু যদি আমরা আলোচনা করি, তো স্ত্রী রেণুটা কিরকম দেখতে হয়? এই যে, হ্যাঁ, এই যে ধরো এটা আমার কি বলে স্ত্রী স্তব। ঠিক আছে, এই যে উপরে গর্ভদণ্ড, তারপরে গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড, তার নিচে এই যে ভেতরের অংশ গর্ভাশয়ের ভেতরে কি থাকে? আমার এই ডিম্বকটা থাকে। কিভাবে থাকে দেখো, ডিম্বকটাকে যদি আমরা সেকশন কাটি, ঠিক আছে, তখন আমরা কি দেখব? এইরকম দেখতে পাবো। ঠিক আছে, তার তিনটে পার্ট দেখতে পাবো। একদম উপরের দিকে এই যে ছোট ছোট তিনটে পার্ট আমি এঁকে রেখেছি যাতে আগে তাড়াতাড়ি পড়ানো হয়ে যায়, কারণ ছবি আঁকতে আরো টাইম লাগে। ঠিক আছে, আমি ক্লাসে বসে বসে ছবি আঁকবো, তোমরা দেখবে, কেউ ঘুমাবে। ঠিক আছে, সেজন্য আমি আগে থেকে ছবি এঁকে রেখেছি। তো কিরকম দেখতে হয়? তার তিনটে পার্ট উপরের দিকে থাকে, সেটা হচ্ছে প্রতিপাদ কোষ। কিভাবে গঠিত হয় সেটাও দেখবো আমরা একটু আগে, একটু পরে। আর মাঝখানে দুটো নিউক্লিয়াস নিয়ে গঠিত হয় কি? নির্মিত নিউক্লিয়াস। আর নিচের দিকে তিনটে নিউক্লিয়াস দিয়ে গঠিত হয় কি? আমার সাইডে দুটোকে বলে সহকারী কোষ, এবং মাঝখানে যেটা থাকে সেটা বলে ডিম্বাণু। দেখো ডিম্বাণু কালারটা আমি আলাদা করেছি। তাহলে কি কি অংশ থাকে? উপরের দিকে প্রতিপাদ কোষ, মিডিলে থাকে নির্মিত নিউক্লিয়াস বা যাকে আমরা শস্য নিউক্লিয়াস বলে চিনবো, আর দুটো সাইডের অংশ থাকে সেটাকে বলে সহকারী কোষ, আর মিডিলেরটাকে বলে ডিম্বাণু। বোঝা গেছে? স্ত্রী রেণু বা ডিম্বকের ভাগগুলো কি কি বলো। জুনাইদ পরীক্ষার শুরুটা হলে খুব সুন্দর, ঠিক আছে, শেষের দিকে কোথায় হারিয়ে যায়। ঠিক আছে, চলো এবারে আসি পরাগযোগ বা পলিনেশন কি। ঠিক আছে, তো পরাগযোগ ঘটানোর জন্য আমাকে এখানে একটা ইংলিশে চার্ট এনেছি, বাট আমি বাংলাতেও বোঝাবো, তার আগে ইংলিশে বুঝে নেব। ঠিক আছে, পরাগযোগকে আমরা কি নামে চিনে থাকি? পলিনেশন বলে থাকি। ঠিক আছে, পলিনেশন দুভাবে ঘটে থাকে, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে ক্রস। ঠিক আছে, সেলফ মানে হচ্ছে, আচ্ছা দাঁড়াও, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। ঠিক আছে, বাংলাটা আমি এবার দেখিয়ে দিলাম। ঠিক আছে, একটাকে বলা হয় কি স্বপরাগযোগ, যেটা নিজের দ্বারা ঘটে। একটা হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, মানে কেউ ঘটায়। ঠিক আছে, কেউ দায়ী। ওকে, তাহলে যে নিজে নিজেই ঘটে তাকে বলে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ, আর যে কারো দ্বারা ঘটে সেটা হচ্ছে কি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। তো পলিনেশনটা কি স্যার? আপনি যে বলছেন পলিনেশন পলিনেশন পলিনেশনটা কি? দেখো, বিভিন্ন বাহকের দ্বারা বা বাহক ছাড়া, কোনো বাহক, ঠিক আছে, তার দ্বারা বা কোনো বাহক ছাড়াই পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হয় তাকেই পরাগযোগ বলে। মানে ধরো তুমি কোনো বন্ধুকে চিঠি দিলে, ঠিক আছে, সো তুমি কি করলে, তুমি তোমার একটা বন্ধুর মারফত দিতে পারো, আবার তুমি নিজে গিয়েও দিতে পারো। ঠিক আছে, তো সেম কাজটাই হচ্ছে পলিনেশন। মানে তুমি একটা বাহকের দ্বারা বা কোনো বাহক ছাড়াই নিজেই একটা পরাগধানী থেকে পরাগরেণু অন্য একটা ফুলে
ওই একই গাছের অন্য ফুলে বা অন্য ওই সেম জাতীয় গাছের ফুলে যদি স্থানান্তরিত করা হয় তার গর্ভমুণ্ডে, সেটাকেই বলা হচ্ছে পরাগযোগ। এটা দুভাগে হয়ে থাকে, যে নিজে করে তাকে বলে সেলফ পলিনেশন, মানে তার অনেক সাহস আছে, আর যার বাহকের দ্বারা করে, নিজে করতে পারে না, ভয় পায়, তাকে বলে ইতর পরাগযোগ। বোঝা গেছে হোয়াট ইজ পরাগযোগ? আশা করি আমি যেটা বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছি, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য তালিয়া। ঠিক আছে, সো সেলফ পলিনেশনকে আমরা দুভাগে ভাগ করি, বা স্বপরাগযোগকে দুভাগে বলে দিই। একটা হচ্ছে কি অটোগ্যামি, আর একটা হচ্ছে কি গেইটেনোগ্যামি। অনেকে জেইটেনো বলে, কিন্তু আমি গেইটেনো বলবো। ঠিক আছে, অটোগ্যামি আর হচ্ছে গেইটেনোগ্যামি। ঠিক আছে, অটোগ্যামি মানে অটো মানে নিজে থেকেই হয়, মানে একই ফুলে হচ্ছে। ঠিক আছে, সেম ফ্লাওয়ার। ধরো এইটা একটা তোমার জবা ফুল। ঠিক আছে, জবা, এর পুংরেণু আছে, আবার এর স্ত্রীরেণু আছে। তো এই ফুল থেকেই যখন পরাগধানী থেকে পরাগরেণুটা এই ফুলেরই স্ত্রীরেণু মানে গর্ভমুণ্ডে পতিত হয়, নিজে থেকেই হচ্ছে, একই ফুলে হচ্ছে, তখন তাকে বলে অটোগেম। কিন্তু যদি এই গাছেরই ধরো এইখানে একটা ফুল আছে, আবার এই গাছেরই এখানে একটা ফুল আছে, এই ফুল থেকে যদি এই ফুলে হয়, গাছটা তো একই, তাহলে কি একটা গাছেরই আর একটা ফুলে হচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। একই গাছে হলে মানে অটোগ্যামি, যখন অন্য একটা গাছে হয়, একই গাছের অন্য ফুলে হয়, তখন তাকে বলা হয় গেইটেনোগ্যামি। ঠিক আছে, এবারে আসি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি, কেউ বয়ে নিয়ে যাবে। ঠিক আছে, যার সাহস নেই, বয়ে নিয়ে যাবে। তাহলে বয়ে নিয়ে যাবে, কে কে নিয়ে যাবে? একজন অজীবজ জিনিস নিয়ে যাবে, একজন জীবজ জিনিস নিয়ে যেতে পারে, মানে যার মধ্যে প্রাণ আছে সে নিয়ে যেতে পারে, আর যার মধ্যে প্রাণ নেই সে নিয়ে যেতে পারে। প্রাণ আছে বলতে প্রাণী, আর যার প্রাণ নেই বলতে সে কি জড় বা প্রাণী নয়। যেমন ধরো বায়ুর দ্বারা যখন বয়ে যায় সেটাকে বলা হয় উইন্ড পলিনেশন বা অ্যানিমোফিল। জলের যারা বয়ে যায় তখন বলা হয় হাইড্রোফিল, সেটা হচ্ছে অ্যাবায়োটিক বা অজীবজ উপাদান। আর জীবজ উপাদান কি, যেমন তুমি পতঙ্গের দ্বারা নিয়ে গেলে, পতঙ্গ বয়ে নিয়ে গেলে, তার প্রাণ আছে। যদি ইনসেক্ট নিয়ে গেলে তাকে বলে এন্টেমোফিল। যদি বাদুড় নিয়ে যায় তাকে বলে কাইরোপটেরোফিল। আর যদি স্নেল বা শামুক নিয়ে যায় তাকে বলে ম্যালাকোফিল। যদি পাখি নিয়ে যায় তাকে বলে অর্নিথোফিল। এখানে স্পেলিংটা মনে হয় ভুল আছে, এটা হবে অর্নিথোফিল। ঠিক আছে, তাহলে জীবজ উপাদান আর অজীবজ উপাদান। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর হাতেও পাঠাতে পারো, আবার তুমি ঢিল ছুঁড়েও দিতে পারো। ঢিলের বাইরে তুমি চিঠিটা ভালো করে মুড়ে এরকম করে ছুঁড়েও দিতে পারো। ঠিক আছে, ঢিলটা হচ্ছে তোমার অজীবজ উপাদান, আর তোমার বন্ধুটা হচ্ছে তোমার জীবজ উপাদান। ঠিক আছে, তো জীবজ উপাদান তোমার যেখানে বন্ধুগুলো কি কি, একটা হচ্ছে পোকামাকড়, বাদুড়, শামুক, পাখি। আর ঢিলের উপাদানগুলো কি কি, এখানে ঢিল হচ্ছে তোমার বায়ু আর জল, যাদের প্রাণ। বোঝা গেছে? স্বপরাগযোগকে তোমার চিঠি দিয়ে নিয়ে বোঝা গেছে। এই পরাগযোগকে চলো এবারে আমরা বইয়ের পড়াশোনায় ফিরি। ওকে, কেউ আবার ঢিল ছুঁড়ে দিও না ভাই। ঠিক আছে, বাড়িতে বলবে স্যার শিখিয়েছে। ঠিক আছে, একদমই আমি শেখাইনি, আমি পড়িয়েছি। ঠিক আছে, পড়ানো বোঝানোর জন্য শিখিয়েছি। না এক সেকেন্ড, পেনটা নিয়ে নিই। ঠিক আছে, চলো। পরাগযোগকে দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এক হচ্ছে স্বপরাগযোগ, দুই হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগকে আমরা সেলফ পলিনেশন বলি। সংজ্ঞা দেখে নাও। অনেকে বলে স্যার বই পড়িয়ে যান। ভাই বই পড়াইনি, ঠিক আছে, বুঝিয়েছি। ঠিক আছে, তো দেখো, কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলেরই গর্ভমুণ্ডে বা একই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থান করে, ওই ফুলের গর্ভমুণ্ডে হলে কি বলেছি, তাকে বলে অটোগ্যামি। দেখো, ওই ফুলেরই গর্ভমুণ্ডে স্থান করে, বা একই গাছের অন্য ফুলের স্থানান্তরিত হয়, তাকে কি বলেছি, গেইটেনোগ্যামি বলেছি। এই যে একই গাছের অন্য একটা ফুলের স্থানান্তরিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি। ঠিক আছে, তখন তাদের বলে স্বপরাগযোগ। তার দুটো ভাগ, অটোগ্যামি, গেইটেনোগ্যামি। অটোগ্যামি কে কারা কারা করে, দোপাটি, সন্ধ্যা মালতী। ঠিক আছে, গেইটেনোগ্যামি কারা করে, লাউ, কুমড়ো। শুধু ছবি, শুধু কাকে বলে দিলে হবে না। ঠিক আছে, তার সাথে ছবিও দিতে হবে। সেজন্য এই ছবিটা আমি দিয়েছি। দেখো, একই ফুলে ঘটছে, আর এখানে একই গাছের অন্য ফুলে ঘটছে। আর এটা হচ্ছে কি অটোগ্যামি, এটা
এটা হচ্ছে কি গেইটের মানে ক্লিয়ার। নেক্সট এবার হচ্ছে ইতর পরাগজ। কোন ফুলের পরাগরেণু যখন বিভিন্ন বাহকের দ্বারা অন্য একটা প্রজাতির গাছের ফুলের গর্ভদুণ্ডে স্থানান্তরিত হয় তাকে ইতর পরাগজ বলে। কোনে শিখেছি এই ইতর পরাগজকে আমরা কি কি নামে চিনি? অ্যালোগ্যামি বা জেনোগ্যামি নামে চিনি। তাহলে যদি পরীক্ষায় বলে যে হোয়াট ইজ অ্যালোগ্যামি, তখন আমরা ভয় পেয়ে যাব, ঠিক আছে? যাই অ্যালোগ্যামি তাই হচ্ছে ইতর পরাগজ বা জেনোগ্যামি। এদের উদাহরণ কি? রক্তরোদন, চাপা, ঘেটু, সরিষা। একটু উদাহরণগুলো মনে রাখবে, উদাহরণ দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। ইতর পরাগজ নিচের কোনটির মধ্যে দেখা যায়, ঠিক আছে? বা স্বপরাগজ নিচের কোনটির মধ্যে দেখা যায়, এটা প্রশ্ন দেয়। ওকে, চলো নেক্সট। এবারে আসি এদের কিছু সুবিধা অসুবিধা, ঠিক আছে? স্বপরাগযোগের দেখ সব জিনিসেরই সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? তুমি তোমার বন্ধু মারফত চিঠি পাঠাবে, সেই চিঠি অ্যাকসেপ্ট নাও হতে পারে। আবার তুমি নিজে সাহস করে চিঠি পাঠাবে, যে দিতে যাবে, আবার তুমিও যে বেঁচে ফিরে আসবে তারও কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? সেজন্য সবকিছুর সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে? সেই সুবিধা অসুবিধা পড়তে হবে। যে নিজে গেছে সাহস করে, দেখো তার কি সুবিধা। বৈশিষ্ট্যগুলো আগে দেখে নাও। এখানে বাহকের প্রয়োজন হয় না, নিজেই সাহস করে গেছে। একই গাছের উভয় লিঙ্গ ফুলে বা দুটি ফুলের মধ্যে পরাগযোগ পড়িয়েছি, একটা অটোগ্যামি আর একটা গেইটেনোগ্যামি। আর এখানে ফুল গন্ধহীন, মকরন্দবিহীন হয় এবং ফুলে কম সংখ্যক পরাগরেণু উৎপন্ন হয়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্বপরাগযোগের ফুলগুলো কিরকম হয়? গন্ধহীন, মকরন্দবিহীন এবং ফুলে কম সংখ্যক পরাগরেণু দেখা যায়, ঠিক আছে? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে? আর 4 নম্বর পয়েন্ট কি বলছে? ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয় এবং কাছাকাছি সমান উচ্চতায় থাকে। সেই জন্যই তো একই গাছের ফুলে হচ্ছে বা একই ফুলের মধ্যে হচ্ছে, তাই না? কাছাকাছি বা একসাথেই তৈরি হচ্ছে বলে তারা এক জায়গায়, মানে তাদের থেকেই হচ্ছে, ঠিক আছে? তো সেরকম আর এতে সুবিধা কি? এখানে বাহকের উপর নির্ভর করতে হয় না, নিজেই কাফি, ঠিক আছে? আর নতুন অপত্য উদ্ভিদের জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় থাকে। নতুন যে অপত্য উদ্ভিদ হয়, মানে অপত্য উদ্ভিদটা যেটা তৈরি হলো, তাদের মধ্যে জনিত্রী উদ্ভিদের সেই বৈশিষ্ট্যটা বজায় থাকে। কারণ আমারই ফুল, আমারই মানে পুংস্তবক, পরাগরেণু, আমারই স্ত্রীরেণু, তাহলে আমারই সব জিনিস তৈরি হবে, কোনো বাইরের কারোর জিনিস তৈরি হবে। সেখানে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বজায় থাকে। পরাগরেণুর অপচয় কম হয়, কাছাকাছি থাকে সেজন্য অপচয় কম হয়, ঠিক আছে? আর নিজেই গিয়ে দিয়েছে সেজন্য অপচয় হয় না। এখন যদি জুনাইদের মাধ্যমে দিতে হতো, জুনাইদ মাঝখানে চিঠিটা খুলে পড়বে, ও আচ্ছা তুই এই লিখেছিস, আমি দুটো জিনিস ওয়ার্ড কমিয়ে দিলাম, কেটে দিলাম মাঝখানে থেকে, ঠিক আছে? তুমি লিখেছো যে টিফিন টাইমে সিঙ্গাড়া খেতে হয়, ঠিক আছে? তুমি হয় জায়গায় না লিখে দিলে, হয় না, তো চিঠিটা পাল্টে গেল না, সেই রকম। সো নিজে দিয়ে এলে সেগুলো হয় না, ঠিক আছে? তাহলে এখানেও পরাগরেণুর অপচয় হয় না, কিন্তু এখানে পরাগরেণুর অপচয় হয়। এখানে সহজেই ঘটে ও সফলতার সম্ভাবনা বেশি। তুমি নিজে গেছো, ঠিক আছে? বন্ধু তোমার বেশি খুশি হবে, ঠিক আছে? অন্যের দ্বারা গেলে তুমি বন্ধু কম খুশি হবে, বলবে তোমার সাহস নেই, ঠিক আছে? সো এই হচ্ছে সুবিধা। অসুবিধা কি? নতুন বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ উৎপন্ন না হয় নতুন প্রজাতির সৃষ্টি সম্ভব নয়। কারণ একই ফুল, সেজন্য নতুন প্রজাতি এখানে দেখা যায় বা প্রকরণ দেখা যায় না হিসাব মতো। বা বীজ নিম্নমানের হয় এবং বীজ থেকে উৎপন্ন অপত্যদের অভিযোজন ক্ষমতাও কম। অভিযোজন ক্ষমতা বা নিজের মধ্যে অ্যাডাপ্টেশন ক্ষমতাও কমে যায়, ঠিক আছে? নিম্নমানের হয়। এবার আসলে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন, এখানে বাহকের প্রয়োজন হয়। আর এখানে একই প্রজাতির দুটি গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, পড়েছি আমরা। এদের ফুলগুলো উজ্জ্বল বর্ণযুক্ত, গন্ধ মকরন্দ প্রভৃতি দেখা যায়, পুরো উল্টো বৈশিষ্ট্য। আর এখানে অধিক অসংখ্য পরাগরেণু উৎপন্ন হয়। কারণ কি? কারণ এখানে অনেকটা রাস্তা ট্রাভেল করতে হচ্ছে। যদি আমার কম সংখ্যক পরাগরেণু উৎপন্ন হয়, শুধু যেতে যেতেই শেষ হয়ে যাবে, তাই না? বা মৌমাছি যদি বয়ে নিয়ে যেতে পারে, যেতে থাকে, যেতে যেতে যদি হাত পড়েই যায়, তাহলে কি করে হবে, তাই না? সো ওখানে অনেক উৎপন্ন হয়। আর এখানে কি হয়? ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড সাধারণত পৃথক সময়ে পরিণত হয় এবং দূরে ও ভিন্ন উচ্চতায় থাকে। হ্যাঁ, কারণ দুটো আলাদা আলাদা গাছে হয়, সেজন্য দূরে থাকে, ভিন্ন ভিন্ন উচ্চতায় থাকে, ঠিক আছে? এবার এখানে কি কি সুবিধা? এখানে সুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ উৎপন্ন হয়, ফলে নতুন প্রজাতি সৃষ্টিতে সাহায্য করে। হ্যাঁ, কারণ দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে হচ্ছে, আলাদা আলাদা গাছের ফুলের মধ্যে হচ্ছে, সেই জন্য। আর বীজ উন্নত মানের হয়, সেজন্য অপত্যদের অভিযোজন ক্ষমতাও বেশি হয়, ঠিক? আর অপত্য উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। উন্নত মানের, সেজন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হয়েছে। আর 2 নম্বর অসুবিধাগুলো কি কি? এখানে বাহকের উপর নির্ভর করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে অসুবিধা। বাহক যদি মাঝখানে চিঠি পড়ে নেয়, যা বাবা কোথায় গেল, হ্যাঁ,
এখানে বাহকের উপর নির্ভর করতে হয়, পরাগরেণুর অপচয় হয়, পরাগরেণুর সফলতার সম্ভাবনা কম, পরাগযোগের সফলতার সম্ভাবনা কম। আর জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদে বজায় থাকে না। হ্যাঁ, কারণ দুটো আলাদা ফুলের মধ্যে হচ্ছে, মানে আলাদা গাছের ফুলের মধ্যে হচ্ছে, সেজন্য সেম জনিত্রী বৈশিষ্ট্য বজায় থাকবে না। তো বোঝা গেছে নিশ্চয়ই। তো এখানে যদি গুলিয়ে যায় একটা যে কোনো পড়বে, ঠিক আছে, সপুষ্প স্বপরাগযোগের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য পড়ে নেবে, অটোমেটিক্যালি তুমি তার উল্টোগুলো এখানে লিখে দিতে পারবে নিজে থেকে, ঠিক আছে। যে কোনো একটার পড়লে অপরটা আসলে তুমি তার উল্টোগুলো শুধু লিখে দেবে। এটা হচ্ছে মুখস্থ করার উপায়। যদি কেউ মুখস্থ করতে পারো, মুখস্থ ক্ষমতা ভালো থাকে, সে দুটোই করবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? নেক্সট নেক্সট হচ্ছে আমরা ইতর পরাগযোগের কিছু উদাহরণগুলো দেখে নিই। যেমন এগুলো কি, এগুলো হচ্ছে অজীবজ উপাদান, বায়ু, জল। বায়ু দ্বারা এগুলো পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। বায়ু পরাগী কারা, সেটা হচ্ছে ধান, ভুট্টা হচ্ছে বায়ু পরাগী। আর জল পরাগী বা হাইড্রোফিলিক কারা, এটা হচ্ছে পাতা ঝাঁঝি। এটা পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট, পাতা ঝাঁঝি। উদাহরণ কি, এটা জল পরাগী হয়ে থাকে, ঠিক আছে। আম কি হয়, পতঙ্গ পরাগী হয়, ঠিক আছে, এটা এন্টোমোফিলি বলা হয়। শিমুল হচ্ছে পক্ষী পরাগী বা অর্নিথোফিলি বলা হয়। চলো, বায়ু পরাগী ধান, ভুট্টা পড়লাম। এদের ফুলের বৈশিষ্ট্য আমরা দেখবো। দেখো, এদের সবারই প্রায় হালকা উজ্জ্বল টাইপের হবে, ঠিক আছে, ওদের মতো অনুজ্জ্বল হবে না। এদের যেমন বলে দিয়েছে অনুজ্জ্বল, কিন্তু অতটাও অনুজ্জ্বল নয়, ঠিক আছে। বর্ণহীন বা সাদা বর্ণের, ক্ষুদ্রাকার ও অনুজ্জ্বল হয় ফুলের বৈশিষ্ট্য। আর ফুল গন্ধহীন, মকরন্দহীন, প্রচুর পরাগরেণু উৎপন্ন হয় এবং পরাগরেণুগুলি খুব হালকা হয়। এখানে গর্ভদণ্ড লম্বা এবং গর্ভমুণ্ড শাখান্বিত, পক্ষল প্রকৃতির হয়। মানে দেখো, বায়ুর দ্বারা বয়ে বয়ে আসবে, ঠিক আছে, বায়ু মানে হাওয়াতে বয়ে আসবে, ঠিক আছে। এখানে গর্ভদণ্ডটা যদি লম্বা না হয়, বায়ুতে উড়ে উড়ে আসছে, তোমাকে তো ক্যাচ করতে হবে, তাই না? তুমি যদি ছোট গর্ভদণ্ড হয়, তুমি কি করে ক্যাচ করবে? সে কখন উপর থেকে একটা টপ করে পড়বে, তখন আসবে, সে ভরসায় থাকলে জীবনে তোমার এই পরাজয় হবে না, তাই না? তো সেই জন্য গর্ভদণ্ড এখানে লম্বা হতে হয়, ঠিক আছে। আর এখানে তো কাউকে আকৃষ্ট করার ব্যাপার নেই, সেই জন্য এখানে এগুলো ফুলগুলো কি হয়, ক্ষুদ্রাকার বা অনুজ্জ্বল টাইপের হয়, গন্ধহীন হয়। ওকে। তো দেখো, জলের দ্বারা আসে, জলকেও তো আকৃষ্ট করতে হবে না, কারণ জলের প্রাণ নেই, সেজন্য জলের যে ফুলগুলো হয় সেগুলো হচ্ছে অনুজ্জ্বল, ক্ষুদ্র ও হালকা টাইপের হয়, ক্ষুদ্র, হালকা, অনুজ্জ্বল। ফুলের স্তবকগুলিতে মোমের আস্তরণ থাকে এবং সহজে জলে ভাসে। ফুলের আস্তরণগুলিতে কি থাকে, মোমের আস্তরণ থাকে। কেন মোমের আস্তরণ থাকে? কারণ জলে আছে উদ্ভিদটা, ঠিক আছে। যদি গায়ে মোমের আস্তরণ না থাকে, বা পুংস্তবকের গায়ে যদি মোমের আস্তরণ না থাকে, তাহলে কি সেটা জলেতেই নষ্ট হয়ে যেতে পারে, তাই না? সেই জন্য এর গায়ে মোমের আস্তরণ থাকে, ঠিক আছে। যেমন দেখবে, মানুষের পেটের মধ্যে পাকস্থলীতে মিউকাসের আস্তরণ থাকে। তার কারণ, যখন এখান থেকে HCl খরিত হয়, যাতে HClটা কি অ্যাসিডটা যাতে আমার পেটের ওই পাকস্থলী যেটা দিয়ে তৈরি হচ্ছে উপাদান, সেটাকে নষ্ট করে দিতে না পারে, পাকস্থলীটাকে গলিয়ে দিতে না পারে, সেই জন্য আর গায়ে মিউকাসের আস্তরণ থাকে। ঠিক সেরকম ফুলের গায়ে, এখানে সব ফুল স্তবকের গায়ে মোমের আস্তরণ থাকে, যাতে জলে নষ্ট না হয়। এখানে ফুলগুলো গন্ধহীন, মকরন্দহীন হয়, কারণ কাউকে আকৃষ্ট করার ব্যাপার নেই। অজীবজ উপাদান বয়ে আছে, পরাগরেণুগুলি হালকা, কারণ জল বয়ে আছে, সেজন্য হালকা হয়, যাতে সহজে জলে ভেসে থাকতে পারে। এবং গর্ভমুণ্ড রোমশ ও আঠালো টাইপের। আঠালো কেন হয়? যাতে এরকম আঠালো টাইপ বা রোম রোম থাকবে, জলের সাথে বয়ে যাবে, যাতে সহজে ক্যাচ করে নিতে পারে, ওর গায়ে লেগে আটকে যাবে, ঠিক আছে। সেই জন্য রোমশ ও আঠালো টাইপের হয়। সবকিছুর পেছনে একটা কারণ আছে। এবারে দেখো, পতঙ্গ যেগুলো হয়, দ্বারা হয়, সেগুলোর ফুলের আকৃতি বা বৈশিষ্ট্য কেমন হয়? এখানে বড় হয়, উজ্জ্বল প্রকৃতির হয়, যাতে পতঙ্গরা দেখে অ্যাট্রাক্ট হয়। বড় হয় যাতে সহজে দেখতে পায় পতঙ্গ, এবং সাধারণত সুমিষ্ট গন্ধযুক্ত হয়, গন্ধ দেখেও শুকেও যাতে তারা আকৃষ্ট হয়। এবং পরাগরেণু অমসৃণ ও আঠালো হয়। পরাগরেণু কেমন হয়? অমসৃণ, আঠালো হয়। গর্ভমুণ্ড আঠালো ও অমসৃণ হয়। দেখো, এটা হচ্ছে পাখি। পাখি দ্বারা যেখানে হয়, তাদের ফুলগুলো আকারে বেশ বড়, উজ্জ্বল হয়, কারণ পাখিকে আকৃষ্ট করতে হবে, এদের প্রাণ আছে। ফুলগুলো সাধারণত মকরন্দযুক্ত। পরাগরেণু পাখিদের সুস্বাদু খাদ্য রূপে ব্যবহৃত হয়। পরাগরেণু কি হচ্ছে, পাখিদের সুস্বাদু খাদ্য রূপে ব্যবহৃত হয়। তবে তো পাখি সেগুলো খাবে, এবং খেতে খেতে মুখে করে এই জায়গায় এই জায়গায় বয়ে নিয়ে যাবে, সেখান থেকে দু চারটে টপ করে অন্য ফুলের মধ্যে পড়বে, সেখান থেকে পরাগযোগ হবে, ঠিক আছে। চলো, পরাগযোগ আই থিঙ্ক ক্লিয়ার। এটা দেখো, জলের পরাগযোগ কেমন ভাবে হয় তার একটা ছবি দেওয়া আছে। চলো নেক্সট।
এটা হচ্ছে জুফিলি। জু মানে কি? জু মানে হচ্ছে প্রাণী, ঠিক আছে? জুলজি মানে প্রাণীবিদ্যা বা জুলজিক্যাল গার্ডেন, ঠিক আছে? প্রাণী দ্বারা যখন পরাগযোগ ঘটে তাকে জুফিলি বলে। হ্যাঁ বলো। আর অ্যানথ্রোফিলি, অ্যানথ্রোফিলি মানে অ্যানথ্রো মানে হচ্ছে মানুষ, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে? তারা মানুষ নিয়ে পড়াশোনা করে, মানুষের বিবর্তন কিভাবে ঘটলো সেই নিয়ে পড়াশোনা করে। তাহলে মানুষ দ্বারা যখন পরাগযোগ হয়, ফিলি মানে পরাগযোগ, তাহলে মানুষ দ্বারা যখন পরাগযোগ হয় তখন অ্যানথ্রোপোফিলি। এন্টোমোফিলি বলছে কীট পতঙ্গ দ্বারা হয়। হাইমেনোপটেরোফিলি মানে মৌমাছি দ্বারা হয়। সাইকোফিলি হচ্ছে প্রজাপতি দ্বারা ঘটে। ম্যালাকোফিলি পড়েছি শামুক দ্বারা ঘটে। মিরমেকোফিলি পিঁপড়ে দ্বারা পরাগযোগ ঘটে। ওকে, চলো নেক্সট। ফুলের বিভিন্ন বর্ণ বিশেষ পতঙ্গকে আকৃষ্ট করে, যেমন সাদা বর্ণের ফুল কাকে, সাদা বর্ণের বেল শিউলি বর্ণের ফুল, আচ্ছা সাদা বর্ণের বেল ফুল ও শিউলি ফুল মথকে আকৃষ্ট করে। তাহলে যদি বলে মথকে আকৃষ্ট করে কোন কোন ফুল? সাদা বর্ণের শিউলি আর বেল ফুল। ওকে, লাল বর্ণের জবা আর গোলাপ কাকে আকৃষ্ট করে? মৌমাছি আর বোলতাকে আকৃষ্ট করে, ঠিক আছে? মৌমাছিরা লাল বর্ণের ক্ষেত্রে বর্ণান্ধ হয়। এই প্রজাপতি আর বোলতাকে আকৃষ্ট করে, মৌমাছিরা লাল বর্ণের ক্ষেত্রে বর্ণান্ধ হয়, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে যে মৌমাছিরা কোন বর্ণের ক্ষেত্রে বর্ণান্ধ হয়, সেটা হচ্ছে লাল বর্ণ, ঠিক আছে? তাহলে কি মৌমাছিদের কালার ব্লাইন্ডনেস আছে? যাই হোক, তাহলে বেল ফুল আর শিউলি ফুল কাকে আকৃষ্ট করে? সাদা বর্ণের হয়, এটা মথকে আকৃষ্ট করে। আর জবা ফুল আর গোলাপ ফুল যেটা লাল বর্ণের, সেটা প্রজাপতি আর বোলতাকে আকৃষ্ট করে, ঠিক আছে? আর মৌমাছিরা লাল বর্ণে বর্ণান্ধ। এরপরে আসছে আমাদের লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি নিষেক। হোয়াট ইজ নিষেক বা ফার্টিলাইজেশন কি? চলো আগেরটা সম্পূর্ণ বোঝা গেছে বা কে নাজমিন প্রশ্ন করবে বলছে করো, তাহলে আমি নেক্সট পার্টে এগোবো। চলো বলো। স্যার আমাদের সেকেন্ড টেস্টে ইতর পরাগযোগ থেকে একটা কোশ্চেন এসেছিল, তো ওটা পারিনি। তো স্যার কোশ্চেনটা আমি বলছি, তুমি একটু বলে দাও তো। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের বক্তব্যটি সঠিক নয়, তা শনাক্ত করো। 1 নম্বর অপশনে আসে হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, বাহকের প্রয়োজন হয়। 2 নম্বরে বংশধারায় নতুন বৈশিষ্ট্যের সংযোজন ঘটে। 3 নম্বরে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। আর 4 নম্বরে হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের হার বেশি হয়েছে। কোনটা হবে এর মধ্যে? প্রশ্নটা কি বলেছে? ইতর পরাগযোগে কোনটা সঠিক? ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের বক্তব্যটি সঠিক নয়, তা শনাক্ত করো। সঠিক নয়, সঠিক নয় হচ্ছে বাহকের প্রয়োজন হয় না, ওই উত্তরটা সঠিক নয়। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 1 নম্বর অপশন হলো দলমণ্ডল উজ্জ্বল বর্ণের। 2 নম্বর গর্ভমুণ্ড আঠালো হয়। 3 নম্বর পরাগরেণু হালকা এবং গর্ভমুণ্ড শক্ত। আঠালো হয়, গর্ভমুণ্ড আঠালো হয় না, আচ্ছা হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো চলো, আশা করি ক্লিয়ার এতদূর। চলো এবারে আসে আমরা নিষেক বা ফার্টিলাইজেশন। পুংগ্যামেট উৎপন্ন হয়ে গেছে, স্ত্রী গ্যামেট আমার উৎপন্ন হয়ে গেছে, এবার শুধু ফার্টিলাইজেশন হলে যৌন জনন ঘটে যাবে, ব্যাস আমাদের পড়া ছুটি হয়ে যাবে, ঠিক আছে? পুংগ্যামেট আমরা দেখে নিয়েছি কিরকম দেখতে হয়, স্ত্রী গ্যামেট আমরা দেখে নিয়েছি কিরকম দেখতে হয়। চলো, তো পুংগ্যামেটে দেখো কি বলছে এখানে। পুংকেশর হলো ফুলের পুং প্রজননিক অংশ, দেখেছি, এবং পরাগধানীতে উৎপন্ন পরাগরেণু থেকে পুংগ্যামেট বা শুক্রাণু, আগেই পড়েছি। গর্ভপত্র হলো ফুলের স্ত্রী প্রজননিক অংশ এবং ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে স্ত্রী গ্যামেট এবং বা ডিম্বাণু উৎপন্ন, পড়েছি। এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়, পড়েছি। তো এবারে আসি প্রথমে নিষেকটা ঘটার জন্য কতগুলো স্টেপে হয়, ঠিক আছে? কি কি স্টেপে হয়? প্রথমেই আসবে পরাগযোগ। এতক্ষণ আমরা পরাগযোগ বা পলিনেশন পড়লাম, স্বপরাগযোগ হতে পারে বা ইতর পরাগযোগ হতে পারে। সো এই স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের মাধ্যমে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করবে। এই যে ধরো একটা ফুল, ঠিক আছে, তার এটা গর্ভমুণ্ড, ঠিক আছে? এই গর্ভমুণ্ডের উপরে এই যে পরাগ রেণুটা এলো, এটা হচ্ছে পরাগযোগ, প্রথম পরাগযোগ। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট বলছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম ও পুংগ্যামেটের সৃষ্টি। এই পরাগরেণুটা অঙ্কুরোদ্গম ঘটবে এবং পুংগ্যামেট সৃষ্টি করবে। দেখো সেকেন্ড পয়েন্টে এই পরাগরেণুটা ভিতরের দিকে ঢুকতে শুরু করবে, ঠিক আছে? তো পরাগরেণু যখন ভেতরের দিকে ঢুকতে শুরু করবে পুংদণ্ড থেকে, তখন তার কি সৃষ্টি হবে? তার পরাগ নালী সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? এই যে পরাগ নালী গঠন করবে, ঠিক আছে? পরাগ নালী গঠন করবে, ক্লিয়ার? এই সময় পরাগরেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে
দুটি শুক্রাণু ও একটি নালিকা নিউক্লিয়াস গঠন করে। এই যে দুটো শুক্রাণু এবং এবং একটি নালিকা নিউক্লিয়াস বা দুটো পুংগ্যামেট বা শুক্রাণু এবং একটা নালিকা নিউক্লিয়াস গঠন করে কি দ্বারা? একবার মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়। ঠিক আছে, তাহলে পরাগরেণুটা একবার মাইটোসিসের দ্বারা দুটো শুক্রাণু আর একটা নালিকা নিউক্লিয়াস গঠন করবে। ঠিক আছে, নালিকা নিউক্লিয়াসটা মিলে কি করবে? ওই পরাগ নালীটাকে বড় করার চেষ্টা করবে, আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারপর ওর কাজ শেষ। ঠিক আছে, মেইন কাজ পুংগ্যামেটটা বা শুক্রাণু। চলো তাহলে পরাগযোগ হলো, অঙ্কুরোদ্গম হলো, পুংগ্যামেট সৃষ্টি হলো, মাইটোসিসের দ্বারা পুংগ্যামেট তৈরি হলো। চলো নেক্সট বলছে ভ্রূণস্থলী গঠন করবে। ভ্রূণস্থলী কিভাবে গঠন হবে? চলো দেখো, বলছে ডিম্বক রন্ধ্রের দিকে একটি স্ত্রীরেণু মাতৃকোষ চারটি স্ত্রীরেণু বা এন গঠন করে। ঠিক আছে, ডিম্বক রন্ধ্রের মধ্যে থাকবে, ডিম্বক মানে গঠন পত্রের মধ্যে বা ডিম্বাশয়ের মধ্যে বলতে পারো, তার মধ্যে কি থাকবে? স্ত্রীরেণু মাতৃকোষটা প্রথমে চারটি স্ত্রীরেণু গঠন করবে। ঠিক আছে, এই চারটি স্ত্রীরেণু আছে এর মধ্যে দেখো। ঠিক আছে, ডিম্বকের মধ্যে চারটি স্ত্রীরেণু আছে, এদের মধ্যে একটি সক্রিয় থাকে, বাকি তিনটি নষ্ট হয়। দেখো তিনটাকে আমি নষ্ট করে দিয়েছি, একটা সক্রিয় রয়েছে। ক্লিয়ার? ঠিক যেমন ছবিটা ঠিক সেরকমই লেখা। ঠিক আছে, সেজন্য লেখার পাশাপাশি যদি ছবিটা দিয়ে দাও টিচারের পড়তে সুবিধা হয়। ঠিক আছে, সো পরীক্ষার খাতায় এরকমই হওয়া উচিত। ওকে, তো চারটি স্ত্রীরেণু থাকে, প্রথমে চারটি স্ত্রীরেণু হলো ডিম্বকের মধ্যে, তারপরে বলছে তিনটি নষ্ট হয়ে যায়, একটা অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে, একটা সক্রিয়। এই একটা তিনবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তিনবার মাইটোসিস হবে। তিনবার মাইটোসিস হলো, দেখো এই একবার মাইটোসিস হলো, এটা দুবার মাইটোসিস হলো, এই তিনবার মাইটোসিস হলো। তাহলে তিনবার মাইটোসিস হলে একটা বিভাজিত হয়ে কত উৎপন্ন করবে? একটা থেকে প্রথমে দুটো হবে, দুটো থেকে চারটে হবে, চারটে থেকে আটটা হবে। তাহলে আটটা নিউক্লিয়াস গঠন করবে। কটা নিউক্লিয়াস গঠন করবে? টোটাল আটটা নিউক্লিয়াস গঠন করবে। এই যে তিনবার মাইটোসিসের ফলে আটটা নিউক্লিয়াস গঠন করলো। কিন্তু আমার পুংরেণুতে কটা নিউক্লিয়াস গঠন হয়েছে? আমার তিনটে নিউক্লিয়াস গঠন হয়েছে। ঠিক আছে, এখানে আটটা নিউক্লিয়াস গঠন হয়েছে, তিনবার মাইটোসিস হয়েছে, ওখানে একবার মাইটোসিস হয়েছে। ওকে, এবারে দেখো এই যে আটটা নিউক্লিয়াস গঠন হলো, এই আটটা নিউক্লিয়াস কিভাবে সজ্জিত হবে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে, যেখানে ডিম্বক রন্ধ্রটা রয়েছে সেই দিকে তিনটে নিউক্লিয়াস থেকে একটি ডিম্বাণু, এইদিকে দেখো ডিম্বক রন্ধ্র, এইদিকে মানে এখান থেকে ডিম্বক রন্ধ্রটা শুরু হচ্ছে, তো এইদিকে একটা ডিম্বাণু থাকবে, যে একটা ডিম্বাণু থেকে আলাদা কালিতে দেখিয়েছি, এবং দুটো তার পাশে সহকারী কোষ গঠন হবে। তাহলে আটটার থেকে তিনটে আমার তৈরি হবে, দুটো সহকারী কোষ আর একটা ডিম্বাণু গঠন হবে। আর তারপরে কি বলছে? অপর দুটো নিউক্লিয়াস মিলিত হয়ে মাঝখানের দিকে অপর দুটো নিউক্লিয়াস এক জায়গায় মিলিত হয়ে নির্মিত নিউক্লিয়াস বা এন গঠন করবে। ঠিক আছে, আর বাকি তিনটি নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে, তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে উৎপন্ন হলো কি? ডিম্বাণু আর সহকারী কোষ, আর ডিম্বক মূলের দিকে তৈরি হবে কি? প্রতিপাদ কোষ, সেটাও তিনটে নিয়ে গঠিত হবে, তাহলে তিনটে এন 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 করে গঠিত হবে। ঠিক আছে, তাহলে তিনটে নিউক্লিয়াস নিয়ে প্রতিপাদ কোষ, দুটো নিউক্লিয়াস নিয়ে নির্মিত নিউক্লিয়াস, আর তিনটে আলাদা আলাদা নিউক্লিয়াস নিয়ে দুটো সহকারী কোষ আর একটা ডিম্বাণু গঠন হলো, যেটা তিনটে মাইটোসিসের মাধ্যমে ভেঙে আটটা নিউক্লিয়াস গঠিত হচ্ছে, সেইটা আমার তিন দিকে চলে গেল। নিয়ে এইভাবে সক্রিয় স্ত্রীরেণু থেকে সৃষ্টি হলো কি? একটা ভ্রূণস্থলী গঠন হলো। এই যে ভ্রূণস্থলী আমার রেডি। ঠিক আছে, এদিকে আমার পুংরেণুও রেডি, আর এদিকে আমার ভ্রূণস্থলীও রেডি, মানে শুক্রাণুও রেডি, ডিম্বাণুও রেডি। ওইদিকে ডিম্বাণু তৈরি হয়ে গেছে দেখো এখানে, আর ওখানে দেখো আগের পেজে আমরা পড়েছি শুক্রাণু রেডি হয়ে গেছে, পুংগ্যামেট তৈরি হয়ে গেছে। এবারে জাস্ট এক জায়গায় আসবে। কিভাবে এক জায়গায় আসছে দেখো, এই যে এখানে ছিল কি বলছে? দ্বিনিষেক ঘটবে। দ্বিনিষেক কিভাবে ঘটছে দেখো, দ্বিনিষেক কথাটার মধ্যে বোঝো, দুবার নিষেক ঘটছে। ঠিক আছে, দ্বিনিষেক। তাহলে পরাগনালী গর্ভদণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হয়, পরাগনালীটা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে। বুঝতে পারছো গর্ভদণ্ড কোনটা? এই অংশটা, এর মধ্যে দিয়ে পরাগনালীটা অগ্রসর হচ্ছে। কে বয়ে নিয়ে যাচ্ছে? ওই নালিকাটা, পুং নালিকা, এই নালিকার যেটা নিউক্লিয়াস সেটাই নিয়ে তখন বাড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে নালিকা নিউক্লিয়াস ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে নালিকা নিউক্লিয়াসটা ওর ভেতরে ঢুকিয়ে দিল। ঠিক আছে, আমার ডিম্বক রন্ধ্রের দিকে ঢুকিয়ে দিল। ডিম্বক রন্ধ্রের দিকে যখন ঢুকিয়ে দিয়ে ওটা বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, নির্মিত নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়, বাকি পড়ে থাকবে আমার দুটো শুক্রাণু। দুটো শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু
এই যে একটা শুক্রাণু কাকে কোথায় যাচ্ছে, এই যে দুটো নির্মিত নিউক্লিয়াস ছিল তার সাথে মিলিত হচ্ছে, এবং অপর একটি শুক্রাণু কার সাথে মিলিত হচ্ছে, এই যে ডিম্বাণুটা ছিল তার সাথে মিলিত হচ্ছে। তাহলে ডিম্বাণুর সাথে যে শুক্রাণুটা মিলিত হলো, এখানে ছিল n, পুংরেণুর সাথে মিলিত হলো 2n, এটা গঠন করলো কি ভ্রূণ গঠন করলো। আরেকটা যে শুক্রাণু সেটা এই যে নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি গঠন করলো, এখানে ছিল কি দুটো n, সেখানে 2n ছিল আগে, আর আমার আরেকটা শুক্রাণু মিলিত হলো নিয়ে গঠন করলো 3n। 3n মানে আমরা কি পড়েছি, শস্য নিউক্লিয়াস, বা যেটাকে ভ্রূণ পোষক কলা বলা হয়। মানে এই যে ভ্রূণটা তৈরি হলো তাকে যে পুষ্টি দেওয়ার জন্য যে কলাটা আছে সেই কলাটা তৈরি হলো, তাহলে ভ্রূণ আমার রেডি হলো। এইভাবে আমাদের দ্বি নিষেক হলো। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে দ্বি নিষেক ঘটলো? এবারে আসছে ভ্রূণ গঠন। জাইগোট মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হবে। জাইগোটটা মাইটোসিস পদ্ধতি বা ভ্রূণটা মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে অনেকগুলি কোষ তৈরি করে, যেগুলি বিভেদীকরণের মাধ্যমে ভ্রূণ গঠন হচ্ছে, ভ্রূণ গঠন হলো। এই সময় শস্য নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে শস্য গঠন করলো বা ভ্রূণের খাদ্য, ওই যে ভ্রূণ পোষক কলা বা ভ্রূণের খাদ্য গঠন করলো। এবারে বীজ আর ফল কিভাবে গঠন হচ্ছে, এই যে ভ্রূণ, ভ্রূণের মধ্যে ভ্রূণটা কিসে পরিণত হবে, ভ্রূণ এই যে জাইগোট থেকে কি তৈরি হয় ভ্রূণ, এই ডিম্বকটা কিসে পরিণত হবে, বীজে পরিণত হলো। এবং ডিম্বাশয়, এই যে পাশে যে অংশটা ছিল এটা পুরোটা মিলে হচ্ছে ডিম্বাশয়, এই ডিম্বাশয়টা পরিণত হবে ফলে। তাহলে ডিম্বাশয় পরিণত হবে ফলে, ডিম্বক পরিণত হবে বীজে। এটা কিন্তু প্রশ্ন আছে, ডিম্বক পরিণত হবে বীজে, ডিম্বাশয় পরিণত হবে ফলে। ঠিক আছে, ডিম্বক বীজে, ডিম্বাশয় ফলে। এই বীজটাই আবার যখন তুমি একটা নতুন জায়গায় মাটিতে পুঁতলে সেখান থেকে আবার নতুন চারা গাছ সৃষ্টি হলো। এইভাবে আমাদের নিষেকটা সম্পন্ন হলো এবং আবার একটা উদ্ভিদ থেকে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হলো। আই থিংক এতটা ক্লিয়ার। এটা তোমরা একটা নিষেক থেকে নতুন উদ্ভিদ গঠন যেটা বললাম ঠিক সেম ভাবে এখানে একটা মানে সাইক্লিক্যাল পদ্ধতিতে দেখানো হয়েছে। যদি বলে নিষেক ও নতুন উদ্ভিদ গঠনের একটা শব্দ চিত্র গঠন করো, তো কি করবে, প্রথমে দেখো পরাগরেণু থেকে পরাগযোগ তৈরি, পরাগযোগ হলো, পলিনেশন হলো, সেখানে পুংগ্যামেট আর ভ্রূণস্থলী গঠন হলো, আর তারপরে নিষেক ঘটলো। ঠিক আছে, নিষেকের পর জাইগোট গঠন হলো, বা জাইগোট থেকে কি তৈরি হলো, ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ থেকে ডিম্বকটা কি তৈরি করলো, ডিম্বকটা আমার বীজ তৈরি করলো, আর ডিম্বাশয়টা আমার ফল তৈরি করলো। নাকি আমি উল্টো বললাম? না, ঠিকই বলেছি। ডিম্বাশয় ফল তৈরি করলো, ডিম্বক বীজ তৈরি করলো, আর সেই বীজের আবার অঙ্কুরোদ্গম হলো এবং সেটা আবার পুনরায় চারা গাছ সৃষ্টি হলো। এইটাই আমাদের শব্দ চিত্রের মাধ্যমে লিখতে পারলে, এইটুকু লিখলে আবার 5 নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, সো যদি শুধু এইটুকু লিখতে বলে আমি সাজেস্ট করবো শুধু এইটুকু লিখো না, তার সাথে একটু পারলে ছবি অ্যাড করে দেবো। এই ছবিটা বা আমি যে এই ছবিটা এঁকেছিলাম এই ছবিটাও তুমি অ্যাড করতে পারো, এই ছবিটা প্লাস এই ছবিটা অ্যাড করতে পারো। সো এতটাই তোমাদের ছিল, যদি কারো কোনো ডাউট থাকে বলতে পারো, আর যদি ডাউট না থাকে তো আমাদের ক্লাস এতটাই। স্যার স্যার বলছি কি, ওই যে সহকারী আর কোষ সমষ্টিগুলো ছিল ওইগুলোর কি হলো? আরে ওটাই তো তোমাকে খাবার, ও আচ্ছা সহকারী কোষ সমষ্টি, ওটা তো তোমার ওই ডিম্বাণুর পাশাপাশি ছিল। ঠিক আছে, ওগুলোই তো মিলিত হয়ে পরবর্তীকালে তোমার ওই ফলটা গঠন করতে সাহায্য করবে, বা এই বীজটা গঠন করতে সাহায্য করবে। ঠিক আছে, শুধুমাত্র যে ওই ভ্রূণ মানে তোমার শস্য নিউক্লিয়াস ওকে খাদ্য দিতে সাহায্য করছে তা নয়, ওরাও কিছুটা হেল্প করে থাকে। ঠিক আছে।